আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ইনশাল্লাহ ভালো আছো। আমরা গত ক্লাসে তোমাদের কি কি বিক্রিয়া শিখছি? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, আর্দ্র বিশ্লেষণ না, প্রশমন বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া। আজকে আমরা এমন কতগুলো বিক্রিয়া পড়ব যে বিক্রিয়াগুলো রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়ার শ্রেণীবিভাগের মধ্যে পড়ে না, এমনই কতগুলো বিক্রিয়া। ঠিক আছে, তা আমরা দেখো বোর্ডে বিক্রিয়াগুলো লিখি। 1 নম্বর হচ্ছে, দেখো খেয়াল করে, 1 নম্বর হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া। পানি বিশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে, 2 নম্বর কি লিখবো আমরা? প্রথমে কি লিখলাম? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া। 2 নম্বর লিখবো আমরা পানি যোজন বিক্রিয়া। পানি যোজন বিক্রিয়া। 3 নম্বর কি লিখবো আমরা? 2 নম্বর লিখলাম পানি যোজন বিক্রিয়া। 3 নম্বর লিখবো আমরা কি বিক্রিয়া? সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া। 4 নম্বর লিখবো আমরা পলিমারকরণ বিক্রিয়া। কি বিক্রিয়া? পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া। তো কি কি বিক্রিয়া লিখলাম? এখানে আমি 4টা বিক্রিয়া লিখলাম। প্রথমে লিখলাম আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া। 2 নম্বর লিখলাম পানি যোজন বিক্রিয়া। 3 নম্বর লিখলাম কি বিক্রিয়া? সমানুকরণ বিক্রিয়া। 4 নম্বর কি লিখলাম? পলিমারকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো লিখলাম। এখন এই বিক্রিয়াগুলো ইংরেজি নামগুলো আমরা একটু জেনে নিই। একটা আছে কি পানি বিশ্লেষণ, এটাকে বলা হয় হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস বিক্রিয়া, হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। ঠিক আছে, আর পানি যোজনটা কি বলা হয়? হাইড্রেশন। হাইড্রেশন, হাইড্রেশন বিক্রিয়া, রাইট। আর সমানুকরণ বিক্রিয়া আছে কি আইসোমারিজেশন বিক্রিয়া। আইসোমারিজেশন, আইসোমারিজেশন বিক্রিয়া, রিঅ্যাকশন। আর পলিমারিজেশন বিক্রিয়া। এই বাংলা নামগুলোর সাথে সাথে তোমরা ইংরেজি নামগুলো একটু জানার চেষ্টা করবা। ঠিক আছে, তো প্রথমে আমরা এই বিক্রিয়াগুলো কি, এই বিক্রিয়াগুলো যে 2টা শ্রেণী আছে বিক্রিয়ার, একটা আছে রিডক্স বিক্রিয়া, একটা আছে নন রিডক্স বিক্রিয়া। এই 2 শ্রেণীর মধ্যে কিন্তু এরা পড়ে না, এদেরকে বিশেষ বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, তো এই বিক্রিয়াগুলো কি কি? একটা প্রথমে লিখলাম আমি হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি যোজন বিক্রিয়া, ইংরেজিতে বলা হয় হাইড্রোলাইসিস বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়া লিখলাম পানি যোজন বিক্রিয়া বা হাইড্রেশন বিক্রিয়া। তৃতীয় বিক্রিয়া লিখলাম কি সমানুকরণ বিক্রিয়া বা আইসোমারিজেশন বিক্রিয়া। আর 4 নম্বর লিখলাম পলিমারকরণ বিক্রিয়া বা পলিমারিজেশন বিক্রিয়া। ঠিক আছে, এই হচ্ছে বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো আমরা এখন শিখব। তো প্রথমে আমরা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া এটা কাকে বলে? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া মানে কি? নর্মালি আমি একটা উদাহরণ লিখি, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। আমি লিখে এখানে দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগ পানি উৎপন্ন হয় কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যোগ HCl, 3HCl। এখানে দেখো এই কি লিখলাম? অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানি। আর একটা বিক্রিয়া আছে এখানে, সিলিকন টেট্রাক্লোরাইড যোগ পানি উৎপন্ন হবে কি সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড যোগ HCl। ঠিক আছে, 4 দাও, সমতা করলাম, সমতা না করলেও সমস্যা নাই।
এই দুটো বিক্রিয়া এগুলো হচ্ছে কি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানির বিশ্লেষণ বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়ায় দেখো পানিকে ভাঙলে আমরা কি কি পাই? দেখো পানিকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে কি হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। ঠিক আছে, তো এই যে যৌগের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগের সাথে দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা ভাঙলে কি উৎপন্ন হয়? AlCl3 ভাঙলে হয় অ্যালুমিনিয়াম আয়ন যোগ 3 ক্লোরাইড আয়ন। তো পানির যে অংশ ধনাত্মক যোগ ঋণাত্মক অংশ যুক্ত হয়। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করবা। পানির ধনাত্মক অংশ যোগের ঋণাত্মক অংশে যুক্ত হয় এবং পানির ঋণাত্মক অংশ যোগের ধনাত্মক অংশে যুক্ত হয়। এই যে বিনিময় হচ্ছে, হ্যাঁ, এই যে বিনিময় হয় বিধায় এটাকে বলা হচ্ছে কি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এখানে পানি ব্যবহার করা হয় বিধায় একে পানি বিশ্লেষণ বিক্রিয়াও বলা হয়। এটা কিন্তু একটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলে, এটাকেও কিন্তু তোমার দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলতে, কারণ দুইটা প্রতিস্থাপিত হচ্ছে। তো সাধারণভাবে যদি আমরা সাধারণভাবে সংজ্ঞাটা বলি তো কি বলতে পারবো? সেটা হচ্ছে কি যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক পানি এবং অন্য যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া। এটা অতি সাধারণভাবে। তাহলে কি বললাম আমরা? আবার শোনো ভালো করে। যে সকল বিক্রিয়ায় পানি বিক্রিয়ক এবং এর সাথে অন্য যৌগ বিক্রিয়া করে উৎপন্ন করে তাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। যেহেতু এখানে পানি যুক্ত হয়েছে বিধায় এটাকে আমরা পানি বিশ্লেষণ বিক্রিয়াও বলি। দুটাই বলা যেতে পারে, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলা যেতে পারে, পানি বিশ্লেষণ বিক্রিয়া বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে এটা আছে কি এটা কিন্তু এক ধরনের দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়াও বলা যায় কিন্তু, কারণ যুক্ত হয়েছে কি হবে পানির ধনাত্মক অংশের সাথে বিক্রিয়ক যৌগের ঋণাত্মক অংশ যুক্ত হচ্ছে এবং ঋণাত্মক অংশের সাথে বিক্রিয়ক যৌগের ধনাত্মক অংশ যুক্ত হচ্ছে। এই যে দুইবার কিন্তু প্রতিস্থাপিত হচ্ছে, এই জন্য একে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়াও বলা যেতে পারে। অনেক সময় পরীক্ষা আসতে পারে যে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া একটি দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া ব্যাখ্যা করো, আসতে পারে কিন্তু। বোঝা গেছে? ক্লিয়ার তো পারবে সবাই এখন? তাহলে কি হলো? তাহলে পানি বিশ্লেষণ বা আর্দ্র বিক্রিয়া কাকে বলে? আমি আবার বলতে, ভালো করে খেয়াল করে বোঝা বা শোনার চেষ্টা করো তোমরা। সেটা হচ্ছে কি যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসাবে পানি এবং অন্য একটি যৌগ বিক্রিয়া করে উৎপন্ন করে তাকে বলা হচ্ছে কি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া। পানিকে বিশ্লেষণ কেন বলা হচ্ছে? যেহেতু এখানে বিক্রিয়ক হিসেবে পানি ব্যবহার করা হয় সেজন্য পানি বিশ্লেষণ বিক্রিয়া বলা হয়। আমরা দুইটি উদাহরণ লিখছি এখানে, একটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগ পানি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড HCl, আর একটা হচ্ছে কি সিলিকন টেট্রাক্লোরাইড যোগ পানি, সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড যোগ HCl। এটাই হচ্ছে আমাদের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, এবার আমরা পরবর্তী বিক্রিয়াতে চলে আসি। হ্যাঁ, এটা আমরা চলে আসি, সেটা হচ্ছে কি পানি যোজন বিক্রিয়া। পানি যোজন বিক্রিয়া আমরা উদাহরণ লিখি, অনেক কয়েকটা দেখি। 1 নম্বর লিখি কপার সালফেট যোগ 5 অণু পানি, তাহলে উৎপন্ন হচ্ছে কি কপার সালফেট ইন্টু 5 পানি। 2 নম্বর লেখো জিঙ্ক সালফেট যোগ 7 অণু পানি, উৎপন্ন হচ্ছে কি জিঙ্ক সালফেট ইন্টু 7 অণু পানি। 3 নম্বর লেখো আয়রন সালফেট বা ফেরাস সালফেট যোগ 7 অণু পানি, উৎপন্ন হচ্ছে কি ফেরাস সালফেট ইন্টু 7 অণু পানি। এই যে এখানে তিনটা বিক্রিয়া লিখলাম আমরা। প্রথমে কি লিখলাম যে কপার সালফেটের সাথে 5 অণু পানি যুক্ত করলাম, উৎপন্ন হলো কপার সালফেট ইন্টু 5 অণু পানি। এটাকে বলা হয় কি ব্লু ভিট্রিয়ল বা তুতে বলে, কিন্তু এটাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল বা তুতে। ঠিক আছে, ব্লু মানে কি নীল, বা এটাকে তুতে বলা হয় আরেক নাম। তারপরটা কি লিখলাম জিঙ্ক সালফেট যোগ 7 অণু পানি।
জিঙ্ক সালফেট যোগ 7 অণু পানি, এটা হচ্ছে কি জিঙ্ক সালফেট ইন্টু 7 অণু পানি। এটার নাম বলা হয় কি গ্রিন ভিট্রিয়ল, সরি এটার নাম হোয়াইট ভিট্রিয়ল বলা হয়। জিঙ্ক সালফেট 7 অণু পানি এটাকে বলা হয় হোয়াইট ভিট্রিয়ল, মানে সাদা, এটাকে বলা হয় হোয়াইট ভিট্রিয়ল। ঠিক আছে, পরেরটা কি লিখলাম আমরা, ফেরাস সালফেট যোগ 7 অণু পানি, উৎপন্ন হচ্ছে ফেরাস সালফেট ইন্টু 7 অণু পানি, এটাকে বলা হচ্ছে আমরা গ্রিন ভিট্রিয়ল বা সবুজ ভিট্রিয়ল। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে এগুলো সবই মূলত আছে আয়নিক যৌগ। আয়নিক যৌগ কেলাস কাঠামো গঠনের জন্য এক বা একাধিক পানি অণু যুক্ত করে যে যৌগ বিক্রিয়া করে তাকে বলা হচ্ছে পানি যোজন বিক্রিয়া। তাহলে কি হলো, আয়নিক যৌগ কেলাস কাঠামো গঠন করার জন্য এক বা একাধিক পানি অণু যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলা হচ্ছে কি পানি যোজন বিক্রিয়া। এখানে দেখো কপার সালফেট 5 অণু পানির সাথে যুক্ত হচ্ছে, উৎপন্ন করছে কি ব্লু ভিট্রিয়ল, নামটা আছে কি ব্লু ভিট্রিয়ল। হ্যাঁ, এটা 5 অণু পানি যুক্ত হয়েছে। আবার দেখো জিঙ্ক সালফেট যোগ 7 অণু পানি, এখানে কি হলো 7 অণু পানি যুক্ত জিঙ্ক সালফেট, এটাকে বলা হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল, সাদা ভিট্রিয়ল বলা হয়। ঠিক আছে, আর একটা আছে কি ফেরাস সালফেট 7 অণু পানি, এটাকে বলা হয় গ্রিন ভিট্রিয়ল। ঠিক আছে, এগুলো কিন্তু তোমার অনেক সময় অবজেক্টিভে আসে, হোয়াইট ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল, ঠিক আছে, বক্সাইট ইত্যাদি, এগুলো অনেক সময় আসতে পারে কিন্তু। তাহলে এইগুলো আমাদের পানি যোজন বিক্রিয়া। বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে পানি যোজন হচ্ছে কি আয়নিক যৌগ কেলাস কাঠামো গঠন করার জন্য এক বা একাধিক পানি অণু যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলা হচ্ছে পানি যোজন বিক্রিয়া। রাইট, এরপরে ধরে চলে আসি আমরা কি বিক্রিয়া আছে, পরে সমানুকরণ বিক্রিয়া। দেখো সমানুকরণ, সমানুকরণ বিক্রিয়াটা আমি আগে উদাহরণ লিখি। দেখো এখানে লিখছি একটা C2H6O, এখান থেকে দেখো দুইটা প্রোডাক্ট উৎপন্ন হলো আমাদের CH3O CH3, আর একটা লিখি আমরা N2H4CO, এখান থেকে কয়টা উৎপন্ন হয়, দেখো NH4CNO, দুইটা চারটে, এখানে আরেকটা আছে কি উৎপন্ন হয় ইউরিয়া, NH2CO NH2। এইগুলো সবই আছে সমানুকরণ বিক্রিয়া। কাকে বলে, যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন তাদেরকে একে অপরের সমান বলে। ঠিক আছে, তারপর কি বলা যাবে যে এক প্রকার সমাণু থেকে অন্য প্রকার সমাণু উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া। বোঝা গেছে? তো প্রথমে আমরা সমাণু জিনিসটাকে বুঝবো। সমাণু হচ্ছে কি যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন তাদেরকে একে অপরের বা পরস্পরের সমাণু বলে। মানে এক প্রকার সমাণু থেকে অন্য প্রকার সমাণু তৈরি করার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। এক প্রকার সমাণু থেকে অন্য প্রকার সমাণু উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া। এখানে দেখো C2H6O, এই যৌগটা থেকে আমরা দুইটা সমাণু পেলাম কিন্তু C2H6O। একটা হচ্ছে, এটার নাম আছে ইথানল, এটার নাম হচ্ছে কি ইথানল, এটার নাম আছে ইথার বা ডাইমিথাইল ইথার, তোমরা সহজভাবে মনে রাখো। এটার নাম আছে কি ইথানল, এটার নাম আছে ইথার। এখানে খেয়াল করো আমাদের মূল যৌগ ছিল কি C2H6O। দেখো এখানেও কিন্তু C2H6O আছে, এখানেও C2H6O আছে। অর্থাৎ কি হলো, একটা যৌগ থেকে দুইটা সমাণু উৎপন্ন হলো। এরা কিন্তু কি, এদের কিন্তু আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন, এদের ভৌত অবস্থা কিন্তু ধর্ম কিন্তু ভিন্ন ভিন্ন। এরা কি হচ্ছে, এরা হচ্ছে পরস্পরের, অর্থাৎ ইথানল এবং ইথার একে অপরের সমাণু। অর্থাৎ এক প্রকার সমাণু থেকে অন্য প্রকার সমাণু তৈরি করার প্রক্রিয়াকে বলা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। বুঝা গেছে ব্যাপারটা? আবার দেখো এখানে লিখলাম কি N2H4CO, একটা লিখলাম অ্যামোনিয়াম সায়ানাইড, আর উৎপন্ন হচ্ছে ইউরিয়া। এখানেও একই ঘটনা। দেখো এখানে যে কটা নাইট্রোজেন আছে এখানেও সে কটা নাইট্রোজেন আছে, এখানে যে কটা হাইড্রোজেন এখানেও সে কটা হাইড্রোজেন,
এখানেও সি একটা অক্সিজেন একটা, অর্থাৎ এখানে অ্যামোনিয়াম সায়ানাইড এখানে কি আছে, নাইট্রোজেন আছে কয়টা, দুইটা, এখানেও নাইট্রোজেন আছে দুইটা, হাইড্রোজেন আছে কয়টা, চারটা, এখানেও হাইড্রোজেন চারটা, এখানেও সি একটা, এখানেও সি একটা, এখানেও একটা অক্সিজেন, এখানেও একটা অক্সিজেন। আবার দেখো এখানে ইউরিয়া উৎপন্ন হলো NH2, এখানেও দুইটা হাইড্রোজেন, দুইটা নাইট্রোজেন, চারটা হাইড্রোজেন, একটা কার্বন, একটা অক্সিজেন। এটাকে বলা হচ্ছে সমানুকরণ বেগ। অর্থাৎ এখানেও দেখো যে একটা যৌগতে যাদের আণবিক সংকেত ছিল একই কিন্তু গাঠনের সংকেত ভিন্ন ভিন্ন, তাদেরকে একে অপরের সমাণু বলে। আর এক প্রকার সামান্য থেকে অন্য একটি সামান্য তৈরি করার পদ্ধতি ও প্রক্রিয়াকে বলা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। এই যে এখানে আমরা অ্যামোনিয়াম সায়ানাইডকে লিখছি, এটা এই অ্যামোনিয়াম সায়ানাইডকে যদি আমরা হিট দিই আবার, তাহলে উৎপন্ন হয় কিন্তু ইউরিয়া, NH2CO NH2 ইউরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। এটা হচ্ছে আমাদের সমানুকরণ বিক্রিয়া। কি বোঝা গেছে ব্যাপারটা, বুঝতে পারছো সবাই? তো এই গেল আমাদের সমানুকরণ বিক্রিয়া। অর্থাৎ সমানুকরণ বিক্রিয়া হচ্ছে কি, যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনের সংকেত ভিন্ন ভিন্ন, তারা একে অপর বা পরস্পরের সমাণু এবং এক প্রকার সমাণু থেকে অন্য প্রকার সমাণু তৈরি করার প্রক্রিয়াকে বলা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। আমি দুইটা উদাহরণ লিখলাম এখানে, একটা C2H6O, এখানে আছে ইথানল আর একটা আছে ইথার। এদিকে একটা লিখলাম N2H4CO, এখানে একটা হলো অ্যামোনিয়াম সায়ানাইড, একটা হলো ইউরিয়া, এবং অ্যামোনিয়াম সায়ানাইড থেকে হেড দিলে কিন্তু ইউরিয়া উৎপন্ন হয়। ঠিক আছে, এইগুলো আমাদের সমানুকরণ বিক্রিয়া। এরপরে আসি আমরা পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া আমরা উদাহরণ দিই, দেখো উদাহরণগুলো দেখো। পলিমারকরণ এটা হবে তোমাদের NCH2 ইথিলিন, এটা হচ্ছে কি উচ্চ তাপ ও চাপ 200 ডিগ্রি সেলসিয়াস 1200 অ্যাটম অক্সিজেনের উপস্থিতিতে উৎপন্ন হচ্ছে কি, এখানে দেখো CH2 বন্ড CH2N। আরেকটা লেখো, আমরা দুইটাকে উদাহরণ দিই, ভিনাইল ক্লোরাইড CH2 ডবল বন্ড CHCl, এটাকে আমরা উচ্চ তাপ ও চাপ, উৎপন্ন হবে কি এখানেও উৎপন্ন হবে তোমাদের CH2 বন্ড CHCl। এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, এটাকে বলা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এটা হচ্ছে ইথিন, এটা হচ্ছে তোমাদের পলিথিন। ঠিক আছে, এই উদাহরণগুলো আমরা লিখলাম। এখন আমরা পলিমারকরণ বিক্রিয়া কি বলবো, যে সকল বিক্রিয়া, যে বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র অণু উচ্চ তাপ ও তাপমাত্রায় যুক্ত হয়ে বড় অণু গঠন করে তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। যে বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র অণুসমূহ যুক্ত হয়ে বড় অণু গঠন করে তাদেরকে পলিমারকরণ বিক্রিয়া বলে। পলিমারকরণ বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র অণুকে বলা হচ্ছে মনোমার, এবং পলিমারকরণ বিক্রিয়ায় বড় বড় অণুকে বলা হচ্ছে পলিমার। যেমন এখানে দেখো, এটা নাম আছে ইথিন, N সংখ্যক ইথিন নিচে, এটা আছে কি নিয়ে যে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1200 অ্যাটম চাপে অক্সিজেন প্রয়োগের উপস্থিতিতে বিক্রিয়া করে পলিথিন উৎপন্ন হলো। ঠিক আছে, এই পলিথিন যখন উৎপন্ন, দেখো এদিকে কিন্তু এই যে CH2 আগে বন্ড কিন্তু ফাঁকা, মানে দ্বিবন্ধন ভেঙে গেছে, এই CH2 বন্ড ফাঁকা, অর্থাৎ বিক্রিয়াটা কিন্তু চলতেই থাকে, এদিকেও চলতে পারে ওদিকেও চলতে পারে, দুই দিকে হাত ফাঁকা মানে বিক্রিয়াটা চলতেই আছে, অনেক বড় উৎপন্ন করে, আণবিক ভরবের যোগ উৎপন্ন করে। এই জন্য একে বলা হচ্ছে পলিথিন, পলি মানে বহু সংখ্যক। ঠিক আছে, আবার পরবর্তী বিক্রিয়া দেখো, এখানে লিখছে ভিনাইল ক্লোরাইড CH2 ডবল বন্ড CHCl, এটাকে বলা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটাকে N সংখ্যক নিচে, এটাকে উচ্চ চাপ ও তাপ পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন হলো। এখানে একটা জিনিস মনে রাখো, যদি তোমাদের তাপমাত্রা চাপ মনে না থাকে ফিক্সড, তখন তোমার লিখবা উচ্চ তাপ ও তাপমাত্রায়, উচ্চ চাপ ও তাপমাত্রায় বিক্রিয়াটা সংঘটিত হয়। অর্থাৎ যে বিক্রিয়ায় বহু সংখ্যক মনোমার বিক্রিয়া করে বড় সংখ্যক বড় যৌগ পলিমার উৎপন্ন করে তাকে বলা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। মনে থাকবে, অর্থাৎ যে সকল বিক্রিয়ায়
মনোমার যুক্ত হয়ে পলিমার উৎপন্ন করে তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। সহজ সংজ্ঞায়ভাবে লিখতে পারো তোমরা বা বলতে পারো। যে সকল বিক্রিয়ায় মনোমার পরস্পর বিক্রিয়া করে পলিমার উৎপন্ন করে তাকে পলিমারকরণ বিক্রিয়া বলা যায়। এখানে মনোমারটা আছে কি, ক্ষুদ্র ক্ষুদ্র অণু, যেমন ইথিন, এন মানে এন সংখ্যক মানে অনেক, অগণিত। আর পলিথিন আছে বিশাল যৌগ, বড় যৌগ। অর্থাৎ পলিমারকরণ বিক্রিয়ায় যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশটাকে বলা হচ্ছে মনোমার, আর পলিমারকরণ বিক্রিয়ায় বড় যৌগটাকে বলা হচ্ছে পলিমার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মনোমার, পলিমার আর পলিমারকরণ বিক্রিয়া। বোঝা গেল? প্রথমে আমরা কি লিখলাম, দেখো ইথিন লিখলাম এন সংখ্যক ইথিন, এটাকে উচ্চ তাপ ও চাপ অথবা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1200 অ্যাটম চাপে অক্সিজেন প্রবাহের উপস্থিতি বিক্রিয়া করে উৎপন্ন করছে পলিথিন। এই দেখো এখানে বন্ড ফাঁকা, দেখো এইটুকু কিন্তু বন্ড ফাঁকা, অর্থাৎ বিক্রিয়া চলতেই থাকছে। মাঝে যে দ্বিবন্ধন ছিল সেই দ্বিবন্ধনটা কিন্তু ভেঙে গেছে। ঠিক আছে, ঠিক ভিনাইল ক্লোরাইড তাই, দুই দিকে কিন্তু হাত ফাঁকা, এদিকে হাত ফাঁকা, এদিকে কিন্তু হাত ফাঁকা, দুই দিকে কিন্তু হাত ফাঁকা। এবং নিচে আমরা এন দিছি, এন দেওয়ার মানে কি, এটা বিক্রিয়াটা চলতে আছে। এই হচ্ছে আমাদের পলিমারকরণ বিক্রিয়া। বুঝতে পারছো সবাই তোমরা? এই যে 4টা বিক্রিয়া, এগুলো বিশেষ ধরনের বিক্রিয়া, এগুলো রিডক্স নন রিডক্স বিক্রিয়ার শ্রেণীর কিন্তু পড়ে না, এই জন্য এই বিক্রিয়াগুলো আমরা দেখালাম। বুঝতে পারছো সবাই? বাসায় পড়বা, ভালো করে পড়লে আরো বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখি, পরবর্তীতে আমরা অন্য ক্লাসগুলো করবো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।